আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আবারও নারী ধর্ষণের অভিযোগ। চালক, হেলপার সহ ৩ অভিযুক্তকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 12 ফেব্রুয়ারিতেই পাবনা 1 ও 2 আসনে ভোট আয়োজনের নির্দেশ আপিল বিভাগের। ৬ষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৩ জন। জমি দখল নিয়ে সিলেটে এলাকাবাসীর দুপক্ষের তুমুল সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার। সিন্ডিকেটের নৈরাজ্যে 4.5 মাসের ব্যবধানে 2 রোগীর মৃত্যুর অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। 3 জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতরাতে সাভার পরিবহনের একটি বাসে যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টো পথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস। টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয়। ভেতরে বাসের 3 স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী। বাসে তখন আরও 2 যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা। পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। 3 জন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোরপূর্বক তাকে ধর্ষণ করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণা করে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাদের হেফাজতে নেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম, আটককৃত 3 জন এবং আটককৃত গাড়িটি সদর থানা টাঙ্গাইলের পুলিশের নিকট হস্তান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে 2017 সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে কয়েকটি মামলা হয়। ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। এরই মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দেবে। ফলে ইসির পূর্বের সীমানা অনুযায়ী নির্বাচন হবে। নিয়েছিলাম এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, আপিল শুনানির 6ষ্ঠ দিনে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 33 জন। বাতিল হয়েছে 17 জনের এবং স্থগিত রাখা হয়েছে 14টি আবেদন। এখন পর্যন্ত 65টি আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে একজন অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ 3 স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ কায়সার আহমেদের প্রার্থিতা বৈধতা পেয়েছে। প্রথম 4 দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে 100টি আপিল শুনানি করেছে কমিশন। বুধবার প্রার্থিতা ফিরে পেয়েছেন 74 জন আর বাতিল হয়েছে 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের আপিল। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। গেল 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন, বাতিল হয়েছে 81টি আর স্থগিত 23টি। হাসিনা
খান চৌধুরী, ময়মনসিংহ ৯ নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রাজশাহীতে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশি শক্তি নির্ভর রাজনীতি করছেন। নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। এটার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি নুরুল কমিশন, তারপর আউয়াল কমিশন, তারা তো ওই যে অনুগতই নয়, তারা চরম পক্ষপাত দুষ্ট, এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন, এবং যার ফলে আমাদের যা হওয়া তাই হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে সশস্ত্র বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক 1-এর লঞ্চিং অনুষ্ঠানে কথা বলেন তিনি। অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে নৌবাহিনী। নির্বাচনকালীন সময়ে নৌবাহিনীর ৫,০০০ সদস্য উপকূলের ১৯টি জেলায় মোতায়েন থাকবে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ফোর্স নিয়োগ করা হবে, তখন থেকেই তারা বিশেষ অভিযান চালাবে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান নৌবাহিনী প্রধান। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব। সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনী, বাংলাদেশে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, আনসার বিডিপি থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট সংস্থা বাহিনী একত্রিতভাবে এই নির্বাচনে কাজ করবে। দেশজুড়ে বাজছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও চাঁদপুরের নানা কৌশলে গণসংযোগ করছেন কয়েকজন প্রার্থী। তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জামায়াত নেতাদের দাবি, প্রচারণায় অংশ নেয়া শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার। ইসির নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। তবুও চাঁদপুরে প্রকাশ্যে পথসভা করছে বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চলছে লিফলেট বিতরণ। দিনের আলোয় আচরণবিধিকে তোয়াক্কা না করে চলছেন চাঁদপুরের জামাত ও বিএনপির কিছু প্রার্থী। শুধু এখানেই নয়, তাদের প্রচারণায় মাঠে নামার অভিযোগ উঠেছে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধেও। সরকারি কর্মকর্তা বা এমপিভুক্ত শিক্ষকরা কোনো অবস্থাতেই কোনো প্রচারণা করা সম্ভব না, কারণ এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।